বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম পরম ব্রহ্মময় দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে আমার শতকোটি প্রণাম জানাই। আর ইষ্ট পরিবারের সকলের চরণে প্রণাম জানাই। আপনাদের সকলকে আমার আনন্দিত জয়গুরু, যারা শুনবেন বা শুনছেন। তো আমি এখানে আচার্য দেবের সান্নিধ্যে এক মা তার এসে কি নালিশ করলেন, সেইটাই বা কীভাবে সমাধান করলেন সেটা আমি আপনাদের বলার চেষ্টা করছি। এক্সট্রাপার মা আমাকে পাঠিয়েছিলেন এইটি, তা তো শুনুন এবার। এক মা তার স্বামীর ব্যবহারে বীরত্বসূচক অভিযোগ জানালেন। আচার্যদেব শুনে মাটিকে বলছেন, তাহলে কি স্বামীটিকে পরিবর্তন করতে চাও? মাটি না না করে তার অভিযোগের কথাই বলতে থাকেন, আর তিনি সেই কথায় কান না দিয়ে বলছেন, এক মিনিট, আমার বাবা মার কোনো আচরণ ব্যবহার পছন্দ হচ্ছে না, খারাপ লাগছে, তখন আমি কি করব? বাবা মাকে বাদ দিয়ে আরেকজনকে বাবা মা বানাবো? না, আমার মনের দৃষ্টিভঙ্গিটাকে বদলাবো। এটা আমার বর, তার ভালো মন্দ সব কিছু নিয়ে সে আমার, তার কোনো আচরণ পছন্দ হচ্ছে না, সেইগুলো এড়িয়ে যাব। কলে হাত ধুতে গিয়ে অযথা কল খুলে জল নষ্ট করছে, করুক গে, এড়িয়ে গেলাম। খেতে বসে ছড়িয়ে ছিটিয়ে খাচ্ছে, খাক গিয়ে, আমি গুটিয়ে নেব। এইরকম ছোটোখাটো বিষয়ে এড়িয়ে যেতে হয়, তাহলে মনের শান্তি অক্ষুণ্ণ থাকবে। কি দরকার? তিনি তার সুখী দাম্পত্য জীবনের বিষয়ে বলছেন, আমাদের মধ্যে কোন দিন ঝগড়া হয়নি? সবাই জানে এখানে সুখী দাম্পত্য কাদের। আমাদের কারো বাড়িতে ভালো সুস্বাদু রান্না হয়, আমাদের বাড়িতে আমার বউ এত সুস্বাদু রান্না করে, কিন্তু তা সত্ত্বেও আমি আমার কোমর একই রকম রেখেছি, বাড়তে দেইনি। তাহলে আমি সাধু মানুষ, তাই নয় কি? সহাস্যে মাটির দিকে তাকিয়ে বললেন আচার্যদেব, তা আমাকে দেখে কি মনে হয় 30 বছর আগে যেমন ছিলাম আর এখন? মাটি বললেন, একই রকম আছেন। আচার্যদেব বললেন, তাহলে? হেসে বললেন, আমি নিশ্চয়ই সাধক পুরুষ। তিনি সরস অভিব্যক্তিতে বলছেন তার বিয়ের প্রথম দিকের ঘটনা। তখন ও যখন ঘুমাতো, আমি আঙ্গুলের একটি নখ আস্তে করে কেটে ছেড়ে দিতাম, তারপর উঠে বলতো, এই তুমি কি করেছো? পূজনীয় অবিনবাবু উত্তরবঙ্গ পরিক্রমা করে ফিরছেন, সেই বিষয়ে বলছেন। ওকে একজন ফ্লাক্সে করে ফুটন্ত গরম জল দিয়েছে, সেটা মুখে দিতে মুখ ফুসকা হয়ে গেছে, সেই নিয়ে সারা ট্যুর শেষ করে এসেছে। এক মা তার 6-7 বছরের ছেলের জেদ বিষয়ে অভিযোগ জানালেন। জিনিসপত্র ভাঙে, কিছু বললে লাথি মারে। আচার্যদেব মাটিকে বোঝাতে গিয়ে বলছেন, এই জন্য মূলত ছেলেটি যত না দায়ী, আপনি তার চেয়ে অধিক দায়ী। ছেলে জেদ চাপলে তাকে একা ফেলে রেখে চলে যাবেন, যতক্ষণ না ও নিজে ফিল করে যে জেদ করলে আমি একা হয়ে যাব, এই মনোভাব না আসা পর্যন্ত কিছুতে তার কাছে যাওয়া চলবে না। ও যখন নরম হয়ে আপনার কাছে আসবে, তখন তাকে বোঝান স্বাভাবিক আচরণে আসার জন্য। মাটিকে এটা পারবেন? এই প্রশ্নে মাটি বললেন যে ও নিজেই মাথা ঠুকতে থাকে। তাতে বলছেন, মাথা ঠুকুক, যাই করুক, ও ব্যথা লাগবে, ও কাঁদবে, কিন্তু কিছুতেই নরম হওয়া চলবে না। এটা ওর রেমেডি, আর অন্য কোনো পন্থা নেই। এ না করলে ওর যখন বয়স বাড়বে 15-16, আপনাকে লাথি মারবে, বিয়ে করলে বউর সাথে থাকতে পারবে না, এই সবের জন্য দায়ী হবেন আপনি। তাই আমি যা বললাম তা করতে পারবেন? মাটি বললেন, অতটা করতে পারবো না, আপনি আশীর্বাদ করেন, আপনার কাছে এই জন্যই এসেছি। তা শুনে আচার্যদেব খানিকটা উষ্মার স্বরে বললেন, আপনি আমার কাছে আসেননি, আপনি এসেছেন কোনো একটা জাদু দেখতে, কিছু না করে পেতে। উনুন, রুটি তৈরি করার যাবতীয় সরঞ্জাম মজুদ, আপনি রুটি হয়ে যাবে। আপনি ভাবছেন যে আপনি রুটিটা হোক, তা কখনো হয় না। তাই যা বললাম এইগুলো করতে হবে। হয় যা বললাম ওইগুলো করবেন, নতুবা একজন চাইল্ড সাইকোলজির পরামর্শ নেবেন, সে যা বলবে করবেন। এখনও মাটি গো ধরে একই কথা বলতে থাকেন, আশীর্বাদ করবেন। তাতে তিনি আরও ক্ষুব্ধতার সাথে বলছেন, আপনাদের মতো মায়েদের জন্যই আমার মতো মূর্খের জন্ম হয়েছে। আমি এক মূর্খ, আমাকে বলতে এসেছেন, আর আমি এক মূর্খ আপনার সাথে
কথা বলছি, সমাজে কিছু মূর্খের আমদানি করছি। পাশে বসে সুমন্ত বিদ্য শুনছিল এই কথোপকথন। এবার আচার্যদেব তাকে পাঠালেন মাটির সাথে কথা বলে তাকে বোধে উন্নতি করার পাশে। এটি মানে লিখেছিলেন সুভাষ মহিবদা, ইষ্টপ্রাণ দাদা, 14ই মাঘ 1430 বৃহস্পতিবার। তো খুব ভালো লাগলো, আপনাদের সাথে শেয়ার করলাম। জয় গুরু, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এইভাবে আচার্যদেবের চরণে হাজার হাজার বোঝা নিয়ে, সমস্যা নিয়ে উপস্থিত হয় সবাই। তো তিনি সেইভাবে সমস্যার সমাধান করে থাকেন বিভিন্ন গল্পের মাধ্যমে। তো সর্বমঙ্গল হোক আপনাদের, ভালো থাকেন, সুস্থ থাকেন, ঠাকুরকে মাথায় নিয়ে।